আজ জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টায় বৈঠক কালীঘাটের বাড়িতে। এলাকাভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা হতে পারে, পাশাপাশি আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। আজ জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীর রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। বিকেল 4টায় বৈঠক করবেন কালীঘাটের বাড়িতে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন প্রতিনিধি নিউজরুম থেকে। দেবাশিস দা, এলাকা ভিত্তিক যে সমস্ত এলাকায় ফলাফল খারাপ হয়েছে, সন্তোষজনক হয়নি, সেই নিয়ে আগামী রণকৌশল ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো, কি জানা যাচ্ছে? দেখো, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থীরা জয়ী হয়েছে তাদের আজ বিকেলবেলা কালীঘাটের বাসভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন। ইতিমধ্যেই সে বিষয়ে খবর পৌঁছে গিয়েছে। আজ বিকেল 4টে বৈঠক হবে। কারণ জানো, ইতিমধ্যেই যে বিভিন্ন সংবাদপত্রে যে খবর প্রকাশ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইস্তফা দেবেন না, এমনটাই বলেছেন। কেন? তার মত হচ্ছে তিনি হারেননি, হারানো হয়েছে। আর ঠিক কেন এই কথাটা বলেছে সেটা নিয়ে কিন্তু তার দলের মধ্যে প্রশ্ন থাকলেও তাই তিনি তার সম্পূর্ণভাবে তার যে জয়ী বিধায়ক তাদেরকে ডেকেছেন। সেদিকে যেমন তার রণকৌশল বলবেন যে কেন তিনি এই কথাটা বলেছেন। কেন জানেন যে নিয়ম মোতাবেক কিন্তু যখন যে দল মেজরিটি পায় তারাই কিন্তু সরকার গঠন করে এবং নিয়ম মোতাবেক কিন্তু সেখানে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দেন বিদায়ী মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, তিনি যখন বলছেন আমি দেবো না, আমি হারিনি, তার পিছনে যে যুক্তি তিনি দেখাবেন তার দলের যে সমস্ত বিধায়করা জয়ী বিধায়ক তাদেরকে ডেকে বৈঠক করবে। কেবল তাই নয়, কেন এই ধরনের ফলাফল হলো তা নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণেও তিনি আলোচনা করবে যে এরকম ফল হওয়ার কারণ কি। যেখানে জিততে পারেননি সেই জায়গাটার ফল যেমন পার্শ্ববর্তী বিধায়ক বলতে পারবেন, তার এলাকা ভিত্তিকে কোন জায়গাগুলো সেখানে কি সমস্যা ছিল সেগুলো যেমন জানার চেষ্টা করবেন। পাশাপাশি বেশ কিছু কিন্তু তিনি উপদেশও দিতে পারেন, এমনটাই মনে করছে তৃণমূল যারা বিশেষজ্ঞরা এবং তৃণমূল দলের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং কেবল তাই নয়, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছে, একদিকে তার কিন্তু এবার নজর থাকবে সারা ভারতবর্ষ জুড়ে। এবং ইতিমধ্যে তিনি যেটা বলেছেন যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তার সঙ্গে যোগাযোগ করেছে। যদিও গতকালই আমরা জানতে পেরেছিলাম, তিনি সাংবাদিক বৈঠক থেকে বলেছিলেন অখিলেশ যাদব কালকেই আসতে চেয়েছিল, তাকে আজকে আসতে বলা হয়েছে, অর্থাৎ তার সঙ্গে কথা বলে। অর্থাৎ তিনি যেটা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তিনি সারা দেশের মধ্যে সেখানে কিন্তু এই ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটকে আরও বেশি করে সচল করতে চাইছে, বিরোধীদের একাট্টা করতে চাইছেন, যে প্রক্রিয়া আগেই শুরু করেছিলেন। এবং সেই জায়গায় কিন্তু তিনি সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী বিজেপি বিরোধী সে মুখ তা কিন্তু হতে চাইছেন। এবং কেবল তাই নয়, বিজেপির বিভিন্ন ক্ষেত্রে যেমন ইতিমধ্যেই কংগ্রেসকে পাশে পেয়েছেন। কংগ্রেস জানিয়ে দিয়েছেন যে আসামে যেভাবে হয়েছে এবং পশ্চিমবঙ্গে রাজনীতি যে ফলাফল, সেই ফলাফলে কারচুপি হয়েছে একদম স্পষ্টভাবে জানিয়েছেন। রাহুল গান্ধী গতকালই টুইট করেছিলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একই রকম বক্তব্য তার, এবং সেই যে ফলাফল জোর করে করা হয়েছে, তিনি হারেননি, হারানো হয়েছে। অর্থাৎ একটা বিষয়ে দুজনেই কিন্তু একমত হয়েছে। এবং এর পাশাপাশি অন্য অন্য রাজনৈতিক দল, এর আগেও আমরা শুনেছিলাম অখিলেশ যাদব ঠিক একই রকমভাবে তার মন্তব্য করেছিলেন। ঝেড়ে যাওয়া যে রাজ্যগুলো আছে সেখান থেকে কিন্তু একই রকমের কিন্তু উঠেছিল, ওই আওয়াজ উঠেছিল। এবং সেই জায়গাটাকেই ক্যাশ করতে কিন্তু সেটাকেই কাজে লাগাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় যেমন বিধায়কদের বলবেন, পাশাপাশি তিনি সারা দেশে বিরোধী যে শক্তি আছে অর্থাৎ ইন্ডিয়া জোট তাকে আরও শক্তিশালী করার জন্য, এবং যে আগামী দিনে যে কর্মসূচি হবে, তৃণমূল কংগ্রেসের রণকৌশল হবে, তা কিন্তু ঠিক করবে। কেন? তৃণমূল কংগ্রেস কিন্তু সর্ববৃহৎ দল হলেও তাদের সংগঠন কিন্তু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। সেই পশ্চিমবঙ্গে ক্ষমতা দিকে চলে গেল, তাদের যে বিধায়করা আছে সেই বিধায়কদের কাজে লাগিয়ে আগামী দিনে কি করে একদিকে যেমন পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি হিসাবে তাদের অস্তিত্ব জানান দেওয়া, পাশাপাশি সারা দেশে বিরোধী রাজনীতি, কারণ এখনও পর্যন্ত তাদের অনেক সাংসদ রয়েছে রাজ্যসভার এবং লোকসভায়, সেখানে লোকসভার কী রণকৌশল হবে, সেই লোকসভার রণকৌশলে কীভাবে সারা দেশে তার রাজনৈতিক যে সংগঠন আছে এবং সংগঠনটা আরও বেশি শ্রীবৃদ্ধি কী করে করতে পারে সেদিকেও নজর থাকবে। অর্থাৎ সে বিষয়ে যাতে দলীয় নেতৃত্বের যাতে কোনো রকম মনোবল না ভাঙে বিধায়কদের, তারা পরে সরকার থেকে চলে গেল, যে কজন বিধায়ক আছে তাদেরকে নিয়ে যাতে শক্তিশালী একটি বিরোধী জায়গা তৈরি করতে পারে, তাদের কোনো মতে যাতে মনোবল ভাঙতে না দেওয়া যায়, মনোবল যাতে না
না ভাঙে এবং আগামী দিনে সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব জানান দেওয়া এবং তাদের যে রাজনৈতিক কৌশল অর্থাৎ ইন্ডিয়া জোটকে এক করে সেখানে বিজেপির বিরুদ্ধে বিজেপি শক্তি যে ঐক্য শক্তি তাদের বিরুদ্ধে লড়াই করা এবং এর পাশাপাশি আগামী দিনে তাদের এই রাজ্যে ক্ষমতা আবার সে ফিরে আসার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু একদম নির্বাচনে হারের 48 ঘন্টার মধ্যে এই দলীয় বিধায়ক দিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। অর্থাৎ বলা যেতেই পারে আজকে যেমন তিনি বিধায়কদের নির্দেশ দেবেন তার রণকৌশল বলবেন, পাশাপাশি আগামী দিনে তার লক্ষ্য এবং তার পাশে যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, দেশের বিরোধী যে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে তা যেমন জানান দিতে পারে তার দলীয় বিধায়কদের তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য এবং বিরোধী শক্তিকে আরও বেশি করে যাতে মানুষের কাছে পৌঁছে যায়, মানুষের কথা যাতে বিধানসভায় যেই আসুক না ক্ষমতায়, যিনি মুখ্যমন্ত্রী হোক না কেন, তাদের কাছে একটা বড় বিরোধী শক্তি হিসাবে নিজের দলকে প্রতিষ্ঠা রাখা। সারা দেশে তৃণমূল কংগ্রেসের যে বিরোধিতা আর বিজেপি বিরোধী যে বিরোধিতা সেই জায়গাটা আরও বেশি রাখারটা, কেন এর আগেও আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তিনি সারা দেশে চলবেন এবং বিজেপির যে মুখোশ সে মুখোশ তিনি খুলে দেবেন। অর্থাৎ যে বিষয়গুলো উঠে আসছে যে রাজনৈতিক যে জায়গায় বিরোধী জায়গায় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সেখানে কিন্তু ভোটে কারচুপি করা এবং ক্ষমতা দখল, যেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি নিজে বলছেন তিনি হারেননি, তাকে হারানো হয়েছে এবং সেই জায়গায় সেই স্ট্যান্ড পয়েন্টটাই কিন্তু তার দলের বিধায়কদের কাছে তুলে ধরা এবং কেন তিনি এই কথাটা বলছেন সেটা যেমন তিনি বিশ্লেষণ করবেন আগামী দিনে কি হবে তার দলের রাজনৈতিক কৌশল, একদিন যেমন পশ্চিমবঙ্গে তাদের কি হবে রণকৌশল, বাংলায় তাদের রণকৌশল কি হবে, এর পাশাপাশি সারা দেশে কি রণকৌশল হবে তা কিন্তু ঠিক করতেই এই বৈঠক এবং সেই বৈঠক আরও পরবর্তীকালে বৃহত্তরভাবে তার দলের যারা সাংসদ আছে তাদেরকে নিয়ে বৈঠক করবে। কিন্তু আপাতত যখন তিনি পদত্যাগ করবেন না বলছেন এবং পাশাপাশি আগামী শোনা যাচ্ছে যে নতুন যে সরকার যারা করবেন তারা আগামী 9 তারিখে শপথ নেবে, ঠিক এই সময় তার দলের বিধায়কদের কী ভূমিকা হবে তাও যেমন তিনি রণকৌশল ঠিক করবেন, পাশাপাশি তাদের যাতে মনোবল আরও ইয়ে হয় এবং সেক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করতে চাইছেন, জানতে চাইছেন কেন এই ধরনের ফলাফল এবং তা নিয়েও কিন্তু বিশ্লেষণ করবে, এমনটাই বিশেষজ্ঞদের বক্তব্য এবং বিশেষজ্ঞদের তারাই কিন্তু মনে করছেন যে এই আলোচনাই হতে পারে আজকের এই 4টের সময় কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি।